কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে দুজনেই নামাজ আদায় করেছে। আজকে যেহেতু ওয়ালিমা, সকাল থেকে বাড়িতে কাজ শুরু হয়েছে। মেহমান অনেকেই বাড়িতে আছে। সকাল সকাল তাসনুভার নাকে নাকফুল না দেখে শর্মিলার শাশুড়ি বলে বসলো, বিয়ের পর বউদের নাক খালি রাখতে নেই। তাসনুভার নাকে প্রচণ্ড ব্যথা, তাই সে কোনো কিছু পরল না। ব্যথা কমলে ডায়মন্ডের নোজপিনটা পরবে, গোল পরতে তার ভালো লাগে না। মুরব্বীরা তার নাকে তারপরও নাকফুল না দেখে বিরক্ত হয়ে ছেলের বউকে বললেন, তোমার ভাইয়ের বউ তো কথাটা কানেও নিল না বৌমা। শর্মিলা বলল, সব মেয়ে আপনার ফুতের বইয়ের মতো না, শানুও দেখি নাকফুল পড়ে না। শাশুড়ি মনে হয় এই জন্যই কথা শুনিয়েছিল, বলে কয়ে একটা সাদা নাকফুল কোনো মতে পরিয়েছি। বাপরে বাপ, আজকালকার মেয়েরা এত তেদর। নাকফুল আর চুড়ি এখন অনেক মেয়েই পড়ে না মা, আমরাও পড়তাম না, আপনাদের কথার ভয়ে পড়ি। শর্মিলা সুযোগ বুঝে শাশুড়িকে কথা শুনিয়ে বেরিয়ে গেল। সাবরিনা এসে তাসনুভার সুবিধা অসুবিধার কথা জেনে গেল। তাসনুভা জানালো, কোনো অসুবিধা হচ্ছে না, তবে কফি হলে ভালো হতো, সে চা খায় না। এই বাড়ির কেউ কফিতে অভ্যস্ত না, সবাই চা খোর, সারাক্ষণ চায়ের কাপে টুংটাং লেগেই থাকে। সাবরিনা বলল, আচ্ছা সাইনা ভালো কফি বানাতে পারে, ওকে বলি। তাসনুভা বলল, আমি কিচেনে যাই, আমি বানিয়ে নিতে পারবো, সব তো আছে তাই না? সাবরিনা বলল, হ্যাঁ আছে, আপনি রান্নাঘরে যেতে পারবেন না, আপনা বকাঝকা করবে, আপনি বসেন, আমি পাঠাচ্ছি। সাবরিনা বেরিয়ে যাচ্ছিল। তাসনুভা বলল, আপনার দেওয়ার কোথায়? সাবরিনা বলল, আপনার ভাইয়ার সাথে বাজারে গিয়েছে। আচ্ছা, বাবুরা কোথায়? আফনান ও নানুর কোলে, তাজনা বুড়ি এখনও ঘুমে, ওনার ঘুম ভাঙতে দেরি আছে। আচ্ছা, ঘুম ভাঙলে এদিকে পাঠাবেন। আচ্ছা। সকালের নাস্তাটা ননদ ভাবি সবাই একসাথে বসে করলো। শর্মিলা আর সাবরিন স্বাভাবিকভাবে কথাবার্তা বললেও সাইনা এতটা বলল না। সে বাসায় ওঠা নিয়ে চিন্তিত আছে, কারণ দেশে আর মাত্র 3 দিন আছেন তাজদার সিদ্দিকী। এরই মধ্যে তার একটা ব্যবস্থা করে ফেলতে হবে। এই বাড়িতে সে থাকবে না, ওই বাড়িতে যাওয়ার প্রশ্নই ওঠে না। একটা বছর কোনো মতে কষ্ট করতে হবে তাকে। সাইনার মামি আর খালাম্মারা নতুন বইয়ের সাথে এটা ওটা নিয়ে কথাবার্তা চলছে। তাসনুভা জবাব দিচ্ছে ঠান্ডা মাথায়। সাইনার ছোট মামি বললেন, মিশু তো আপনার পেজ থেকে 2-3 বার ড্রেস নিয়েছে, বিয়ে ঠিক হবার পরও আমাকে বলেছে, আম্মু আনিস ভাইয়ের বইয়ের পেজ থেকে এই ড্রেসগুলো নিয়েছিলাম। মিশু সাইনার মামাতো বোন। তাসনুভা জেনে খুশি, বলল, নেক্সট টাইম পরিচয় দিতে বলিয়েন। খালাম্মা বলল, বউ নিশ্চয়ই ডিসকাউন্ট দেবে, কেন নয়। তাদের খাওয়া দাওয়ার সময় হুট করে চৌকাট মারিয়ে ভেতরে পা রাখলো তাজদার। সবাই তাকে দেখা মাত্রই মাথার কাপড় তোলার জন্য অস্থির হয়ে উঠল। তাসনুভা সালাম দিল। তাজদার সালাম নিয়ে বলল, খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ। তাহলে বারান্দায় আসো, একটু কথা আছে। আপনাদের সকালে নাস্তা হয়েছে? সাইনার মামি জবাব দিল, জি হয়েছে বাবা, আপনার হয়েছে? জি। সাইনার বাবু ঘুম থেকে উঠেছে, কাঁদছে। সাইনা খাওয়া রেখে উঠে চলে গেল। তাজদারের পিছু পিছু বেরিয়ে গেল তাসনুভা। সাইনা মেয়েকে নিয়ে চলে এলো। ঘুম ঘুম চোখে সবাইকে দেখছে সে। সে এখন সলিড খাচ্ছে। সাইনা চেষ্টা করছে এক একদিন এক একটা খাবার দিতে, যাতে ও সব খাবারের টেস্টের সাথে পরিচিত হয়। ভাত দেয় না বলে মুরব্বীরা হাজারটা কথা বলে, আমাদের বাচ্চাদের ভাত খাইয়ে বড় করেছি, এত কিছু দেওয়া লাগে নাই। নতুন নতুন মা হলে আজকালকার মেয়েরা কত কিছু যে দেখায়। সাইনা অবশ্য এইসব কানে নেয় না, তার মা চাচিরাও এভাবে বড় করেছে সন্তানদের। তাদের জানাও ছিল না বাচ্চাদের ভারী খাবার নয়, পুষ্টিকর খাবার দিতে হয়। তাছাড়া তাদের তখন সামর্থ্য ছিল না। সাইনা নিজেই মেয়ের খাবার দাবার তৈরি করে, কাউকে এইসব নিয়ে মাথা ঘামাতে হয় না। তার ছোটোবেলাটা ভয়ঙ্কর ছিল। সে নিজেদের ছোটোবেলার ছবি অ্যালবাম থেকে বের করে একবার ছিঁড়ে ফেলেছিল। এখন সে তার মেয়ের ব্যাপারে খুব সচেতন। সে যা পায়নি সব দেবে তার মেয়েকে, কোনোদিন এক ফোঁটাও অযত্ন হতে দেবে না। যে যাই বলুক না কেন, সে এইসব বিষয় নিয়ে খুব একটা ভাবে না। সাবরিন বলল, ওকে আমার কোলে দে, তুই আগে খেয়ে নে। সাইনা খালার কোলে দিয়ে ফেললো তাজনাকে। সে ঠোঁট টেনে টেনে কান্না শুরু করে দিয়েছে ততক্ষণে। সবাই বলছে একেবারে ঢঙি হয়েছে তাজদার সিদ্দিকীর মেয়ে। সে যেন কথাগুলো বুঝতে পারছে, তাই এবার শব্দ করে কাঁদতে শুরু করলো। সাইনা হেসে বলল, ঘুম থেকে উঠলে এরকম করে। আপা ছোট ভাইয়ার কোলে দে, একটু ঘুরিয়ে আনুক, আমি ওর খাবারটা রেডি করি। সে রান্নাঘরের দিকে চলে গেল। সাবরিন বঞ্জিকে নিয়ে চলে গেল। তাজনা তারপরও কাঁদছে, সবাই বলাবলি করছে, বাসায় মেয়েকে নিয়ে একা থাকতে ওর কষ্ট হয়ে যাবে। তাজদারের কথা মনোযোগ দিয়ে শোনার পর তাসনুভা বলল, খালামণিদের বলো আম্মুকে নিয়ে যেতে। তাজদার মাথা নাড়ল, যাবে না, তুমি বলে দেখতে পারো। কাল আনিসকে দাওয়াত খাইয়ে আমাকে সাইনাকে নিয়ে বাসায় উঠতে হবে। এখন আম্মু অলিমায় না গেলে আনিস নিশ্চয় আমাদের বাড়িতেও যাবে না। ও তো বুঝে যাবে বাড়িতে কি চলছিল। ক্লাবে আম্মুকে দেখে ও আমাকে প্রশ্ন করেছিল, আমি কিছু বলতে পারিনি।
বড় ভাইয়া কিছু বলেনি? আম্মু বড় ভাইয়ার কথা কবে শুনেছে? আব্বু দাদু কারো কথা শোনার নয়। রান্নাঘরও বাকিরা সামলাচ্ছে, উনি ঘর থেকে বের হচ্ছেন না ভালো করে। যদি আজকে ক্লাবে না যায়, আনিসকে আমি সবটা বলে দেব, বাকিটা তুমি ম্যানেজ করে নেবে। এখানে সব ঠিকঠাক? হ্যাঁ। আচ্ছা, দেখি কি হয়, তুমি টেনশন নিও না। সাইনার সাথে কথা হয়েছে? তাসনুভা মাথা নাড়ল না। শাওনের কোলে কেঁদে যাচ্ছিল তাজনা। তাজদারকে দেখে শাওন এগিয়ে এলো। বাপরে, এটা কি জিনিস, কিছুতেই থামছে না। তাজদার কোলে নিতে কান্না থেমে এলো। সে বাবার কাঁধে মাথা রেখে ফোঁপাতে লাগলো। তাজদার বলল, খায়নি বোধহয়। আনিসা আর আশরাফ তখন বাড়িতে এলো। তাসনুমা তাদের দেখে ভেতরে চলে গেল। আশরাফ বলল, বাবা মেয়ে কি করছে? এ কি, মামার চোখ মুখ ফোলা কেন? ঘুম থেকে উঠেছে সবে তাই। আনিস বলল, চা কফি খাবি? ভেতরে চল। তাজদার বলল, আমি খাবো না। রান্নার কাজ কত দূর? আব্বারা আছে ক্লাবে, সব তো ঠিকঠাক বলছে। অলিমায় পরার জন্য তাসনুভার লেহেঙ্গা কিনেছিল, ল্যাভেন্ডার কালার। লেহেঙ্গাটির বিশেষত্ব হচ্ছে তার কারুকাজ, তাকে মানিয়েছেও বেশ। আনিস পরেছে কালো পাঞ্জাবি, পাঞ্জাবিটা তাসনুভার পছন্দের। রওশনারা অলিমায় এসেছেন, আসার পেছনে লম্বা একটা কাহিনী আছে। সকালে রায়হান স্পষ্ট করে বলে দিয়েছিল, যদি তিনি অলিমায় না গিয়ে তাদের সবাইকে প্রশ্নের মুখোমুখি ফেলতে চায়, তাহলে সে অলিমায় অ্যাটেন্ড করবে না। এমনকি তাজউদ্দিন সিদ্দিকী আর তার ভাই বোনেরা কেউ যেতে পারবেন না। ব্যাস, এতেই কাজ হয়ে গেল। সবাই চেপে ধরে রওশনারাকে নিয়ে গেল। রায়হানের এই সিদ্ধান্তের বেশ প্রশংসা করলো ঝিমলি। ছেলেটা কাজের হচ্ছে আজকাল। রওশনারা সহ বেয়ানরা সবার জন্য একটা টেবিলে বসেছিল। আনিস তার কলিগদের খাবার টেবিল থেকে ঘুরে এসে তাজদারকে বলল, বড় আম্মুরা টেবিলে বসেছে, একটু দেখে নে তো সবার খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা। তাজদার গেল, সবার পাতে মাছ মাংস তুলে দিয়ে আবার অন্য টেবিলে চলে গেল। রওশনারা এক কোনায় বসে চুপচাপ খাচ্ছেন। আনিস এলো কিছুক্ষণ পর। বড় আম্মু, রান্না ভালো হয়েছে? রওশনারা মাথা দোলালো, হয়েছে। তাসনুভা দূর থেকে মাকে দেখে যাচ্ছিল। সাহিদা বেগমের হিজাব সরে গিয়ে এলোমেলো হয়ে গেছে। তাসনুভা ছবি তোলার আগে ঠিকঠাক করে দিল। তারপর মা আর শাশুড়ির মাঝখানে বসে ছবি তুলল। খাওয়া দাওয়া শেষ করে দুই পরিবারের ফ্যামিলি ফটো তোলা হলো, আলাদা আলাদা করে, আবার একসাথেও তোলা হলো। তৌসিফ সব শেষে শাওনকে বলল, এটাই শেষ বিয়ে যেটাতে আমরা সবাই আছি, তারপর তুই শালা একা একা খাবি সব বিয়ে। শাওন তার পিঠ চাপড়ে বলল, লন্ডনে গিয়ে এই গরিবকে ভুলে যাস না। তৌসিফের মন খারাপ লাগছে, 1.5 মাস পর সে চলে যাবে। অনেক চড়ে বাড়ানো হয়েছে, এবার ক্যারিয়ারে ফোকাস করার পালা। অলিমার শেষের দিকে সবাই একজোট হয়েছিল। তখন রায়হান ভয় পাচ্ছিল কোনো তর্কাতর্কি না লেগে যায়। যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো, তাজউদ্দিন সিদ্দিকী সাইনাকে বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য। তাজদারের ওপর খেপেছে। আফসার সাহেব আর শাহিদা বেগমকে বলছেন তাদের জামাইকে যেন আটকায়, একটা ছোট বাচ্চা নিয়ে একা একা বাসায় থাকা অনেক কষ্টের। তাজদার বলল, কষ্টের হলে কষ্টের, কষ্টও করবে, তোমরা করবে না। ওর বাসায় যাওয়াটা কনফার্ম, সব ব্যবস্থা হয়ে গেছে, এখন আর বলে লাভ নেই। লাভ হতো যদি রওশনারা বলতো, কিন্তু তিনি খাওয়া দাওয়া আর ছবি তোলা শেষে চলে গিয়েছেন বোনদের নিয়ে। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, এরা মা ছেলের মাঝখানে, আমি শেষ, এদের কেউ আমার কথা কানে তোলে না। যাও, যার যেদিকে ইচ্ছে চলে যাও, বেঁচে থাকতে এইসবও আমাকে দেখতে হলো। আশরাফ বলল, অন্তত সম্পর্ক ভালো থাকার জন্য আলাদা থাকতে হয় বড় আব্বু, সংসারে এইসব হয়। সাইনা এখন আলাদা থাকুক, আমার খালার মেয়েরা আছে, ওদের একজন থাকবে সাইনার সাথে। তাজউদ্দিন সিদ্দিকী আর কিছু বললেন না। তাজদারের ফুপুরা বলল, যেমন আমার ভাইয়ের বউ তেমন তার ফুতের বউ, খাপে খাপ। তাসনুভা এক কোনায় মন খারাপ করে দাঁড়িয়েছিল। সাহিদা বেগম তাকে গিয়ে বলল, তুমি চলো, এইসব শুনে আর লাভ নেই। আনিস চলে যায়। আনিস, সাবরিনা, সাইনা, শারমিলা আর সাবরিনকে গাড়িতে তুলে দিল। তারপর বাকিদেরকেও ডেকে ডেকে গাড়িতে তুলে দিল। তাজদার, রায়হান, আশরাফ, তৌসিফ এরা ছিল ক্লাবে। সবাই মিলে পারিবারিক বিষয়গুলো আলাপ আলোচনা করে যে যার বাড়ি ফিরে গেল। রায়হান তাজদারকে বলেছে যাওয়ার আগে নোভার সাথে সাইনার মিল করিয়ে দিতে, ওদের মধ্যে দূরত্ব আছে বেশ, ওদের সম্পর্ক স্বাভাবিক না। আনিস পাশেই দাঁড়িয়েছিল, সে কথাটা চুপচাপ শুনল। আনিসের জামাই আদরের দিন বাড়িতে সবাই সতর্ক ছিল যাতে কোনোরূপ ঝামেলা না হয়, তাই দিনটা ভালোভাবে কেটেছে। তাজদারের মামি, ফুপু আর খালারা ছিল, তারা বেশ ভালোভাবে জামাই আপ্যায়ন করেছে। ওই দিন রাতে সাইনা বাসায় চলে যাচ্ছিল, পাড়া প্রতিবেশীরা সবাই জড়ো হলো। সাইনা তার বাড়ি থেকে বের হলো, তাজনা এই কোল ওই কোলে ঘুরে বেড়াচ্ছে। সে তৌসিফকে ডাকলো। তৌসিফ তাজনাকে নিয়ে আসতে সাইনা বলল, ভাইয়া, ওকে ওই বাড়ির ভেতরে নিয়ে যাবেন না,
তৌসিফ মাথা নেড়ে বলল, ওকে। সাইনার কথার অর্থ হচ্ছে বড় আম্মুর কাছে যাতে বাবুকে না নিয়ে যাওয়া হয়। তাজদার দাঁড়িয়ে আছে রওশনার ঘরের সামনে। সে বাসা থেকে এয়ারপোর্টে চলে যাবে, বাড়িতে আর আসবে না। তাই দাদিমার কথায় শেষমেশ দরজার সামনে এসে দাঁড়ালো। রওশনারা ভেতরে, রায়হান দরজা ধাক্কালো, তাজউদ্দিন সিদ্দিকী দরজা ধাক্কালো, শেষমেশ দাদিমাও এলেন। কড়া কয়েকটা কথা শোনাতেই তিনি ধীরে ধীরে দরজা খুললেন। তাজদার সাথে সাথে নিচু হয়ে কদম বসে পড়ল। রওশনারা মাথার ওপর আলতোভাবে হাত রাখতেই তাজদার ওয়েস্টকোটের বোতাম লাগাতে লাগাতে বেরিয়ে এলো। সাইনা গাড়িতে উঠে বসেছে সবাইকে সালাম করে। তাজউদ্দিন সিদ্দিকী কিছু বলতে গিয়েও থেমে গিয়েছেন। কি বলবেন, কিছু খুঁজে পেলেন না। তবে দাদিমা বললেন, তোমার শাশুড়ি দেখতে চাইলে নাতনিকে একবার দেখিও। সবাই অবুঝ হলে তো চলবে না। সাইনা মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে গাড়িতে বসে রইল। তাজদারও উঠে বসলো। গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল উঠোনে, শেষমেশ গাড়ি ছেড়ে দিল। তাজদার জানলার কোণই রেখে, ঠোঁটের কাছে হাত রেখে গম্ভীর হয়ে জানলার বাইরে চোখ রেখে বসে আছে। সাইনাও জানলার বাইরে চেয়ে আছে। চোখ দুটো লালচে আর ফুলে গেছে কান্না রুখতে গিয়ে। শ্বশুর বাড়িতে তার ভালো বউ হয়ে থাকা হয়নি। গাড়িটা এগিয়ে যাচ্ছে নতুন বাসার দিকে। তাজদার তাজনাকে কোলে নিয়ে গুমোট পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলো। একদিন ঠিক হয়ে যাবে সব, কিন্তু সে কথাটা সাইনাকে বলতে পারলো না। রাতে শাওন, আশরাফ, তৌসিফ, তাসফিন, রায়হান, তিতলি সবাই বাসায় গেল। আনিস বাইকে করে গিয়েছে তাসনুভাকে নিয়ে। তাজদার সবাইকে যেতে বলেছে, রাতের ডিনার সেখানে হবে। যদিও আনিসের রাতে শ্বশুরবাড়িতে খাওয়ার কথা, কিন্তু তাজদারের কথায় সবাই বাসায় চলে গেল। বাসায় সব লণ্ডভণ্ড। তখন সবাই যাওয়ার সুবিধা হলো। হাতে হাতে সব জিনিসপত্র ঠিকঠাক করে দিল। তিতলি বলল, আমি এখানে 2 দিন থাকবো। তাসনুভা বলল, ভাইয়া চলে গেলে তখন। এখন চুপ করে বসে থাকো সোফায়। তিতলি বলল, তুমি আর আনিস ভাই হানিমুনে যাবে না? ননসেন্স। ননসেন্স কেন? বিয়ের পর সবাই তো হানিমুনে যায়, আমিও যাব। তিতলি চুপ। আচ্ছা, আনিস ভাই তোমাকে কি গিফট দিয়েছে? কিসের গিফট? বিয়ের রাতে গিফট দেয় না? ফুল, চেন, আংটি। এই তো আংটি। এগুলো তো বিয়ের দিনই দিয়েছে। হাতটা বাড়িয়ে দেখালো তাসনুভা। তিতলি বলল, তুমি কি দিয়েছো? পেন্ডিংয়ে আছে। ঘড়ি দেবে? না, ওটা খুব সিম্পল হয়ে যায়। গর্জিয়াস কিছু দেব। কি দেওয়া যায় বলো তো তিতলি? তিতলি বলল, ফোন। ওনার ফোন আছে। তিতলি বলল, পারফিউম, ঘড়ি, শার্ট, প্যান্ট ইত্যাদি ইত্যাদি। নো, এসবে হবে না, অন্য কিছু। তিতলি বলল, তোমার মাথাটা দাও। তাসনুভা বলল, আনিসুজ্জামানের মাথা আছে, মগজও আছে, তুমি তোমার মাথাটা তোমার বরকে দিও। সবাই একসাথে হওয়ায় ভীষণ হাসি ঠাট্টা মজা মস্তি হচ্ছিল। তাজদার বাইরে থেকে খাবার অর্ডার করেছে যদিও, তবুও তৌসিফ আর শাওন মিলে ঝালমুড়ি মাখার প্ল্যান করলো। কিন্তু তাসনুভা পুরো দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিল, কারণ ভাইয়া আর শাওন ভাইয়ের হাতে মাখা ঝালমুড়ি সে খাবে না। রাক্ষসগুলো ঠিকমতো হাত ধোয় কিনা সন্দেহ। হাত ধুয়ে মাখলেও সে খাবে না, কাউকে খেতে দেবে না। পেঁয়াজ কাটতে গিয়ে তার চোখ জ্বলতে লাগলো। তৌসিফ আর শাওন মজা নিতে লাগলো। আনিস ভাই, তোমার বউ কাঁদছে। ওরা গুরুতর আলোচনা করছিল। ওদের ঠাট্টা মস্করা তাদের বিরক্ত করায় রায়হান একটা ধমক দিল। সাথে সাথে সবাই ঠান্ডা। তাসনুভা হাসলো। কেমন লাগলো? তৌসিফ বলল, তুই বহুত ডেঞ্জুরাস মেয়ে। সাইনা এসে বাটিতে চানাচুর ঢালতে ঢালতে বাদাম বাছাই করে খেতে লাগলো। বাদাম তার খুব প্রিয়। তাসনুভার বাদাম অপছন্দ। সে অন্য প্যাকেটটা ছিঁড়ে বাটিতে ঢেলে সব বাদাম বাছাই করে একটা ছোট্ট বাটিতে তুলে রেখে গ্লাভস পরে ভালো করে ঝালমুড়িটা মাখলো। সাইনা ছোট বাদামের বাটিটা নিয়ে হেঁটে হেঁটে বাদাম খাচ্ছে। তাজনা খাওয়ার জন্য হাত নাড়াচ্ছিল। সাইনা তার মাথায় চুমু খেয়ে বলল, আপনি খেতে পারবেন না মা? বড় বোলটা নিয়ে এসে তাসনুভা টি টেবিলের ওপর রাখলো। আশরাফ বলল, কিছুক্ষণ পরেই ভাত খাবে, এখন এসব কেন? গল্প করতে করতে খান। কিন্তু এখন না ভাইয়া, সবাই আগে হ্যান্ড ওয়াশ করে নিন প্লিজ। সবাই তার জোড়াজোড়িতে উঠে গেল। আনিস উঠল না। তাসনুভা বলল, আপনি বসে আছেন কেন? আনিস ফোনে মগ্ন ছিল। তাসনুভা ডাকলো, আনিসুজ্জামান। আনিস চোখ তুলে তাকালো। তাসনুভা হাত বাঁকিয়ে বলল, কোন দুনিয়ায় আছেন? কি? হাত ধুতে যান। আমি চামচ দিয়ে খাবো, চামচে জীবাণু লাগবে। তারপর চামচ দিয়ে খাবারে, তারপর পেটে। সো প্লিজ। আনিস উঠে গেল। সে হাত ধুতোই। তাসনুভাকে একটু নাচানো আর কি। সবাই বোল নিয়ে ঝালমুড়ি নিয়ে খেতে লাগলো। মজা হয়েছে খুব, তবে ঝালটা বেশি। তাজদার তাসনুভাকে বলল, এটা খাইয়ে সবার খিদে নষ্ট করে দিয়েছ। তাসনুভা বলল, ভাত তাহলে 12টার দিকে, এখন সবাই গল্প করুক। সে চলে যাচ্ছিল। তাজদার তাকে ডাকলো, নুভা দাঁড়াও। তাসনুভা ঘাড় ফিরিয়ে তাকালো। সাইনা আর তাজদারের চোখাচোখি হতেই সাইনা সোজা হয়ে দাঁড়ালো মেয়েকে কোলে নিয়ে।
তাজদার বলল, আমি কালই চলে যাব, সো তুমি মাঝে মধ্যে এখানে এসে সাইনাকে আর বাবুকে দেখে যাবে। তোমাদের মধ্যকার ঝামেলা থাকলে মিটিয়ে ফেলবে। সাইনা বলে উঠল, জি, আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। ঝামেলা হবে কি নিয়ে? সবাই চুপচাপ শুনছে। এবার আশরাফ বলল, তাও হয়ে থাকলে দুইজনের বসে কথা বলে নেওয়া উচিত। কথাবার্তা বন্ধ থাকলে এগুলো সমস্যা বাড়ায়। রায়হান বলল, কাজটা নোভা করবে, ও বড়, ওর এগিয়ে আসা উচিত। ছেলেরা সব কথা ধরে বসে থাকে না, মেয়েরা বসে থাকে বলে বাড়ির মধ্যকার পরিবেশ নষ্ট হয়। নুভা, ভাইয়া কি বলেছে শুনেছ? তাসনুভা সাথে সাথে সাড়া দিল, জি শুনেছি, আমি সর্বোচ্চ চেষ্টা করব। সাইনা, জি ভাইয়া, আমি তো বলেছি আপুর সাথে আমার কোনো ঝামেলা নেই, আর এসব নিয়ে আপনাদের ভাবতে হবে না, আমরা ঠিক করে নেব। তাও পুরনো রাগ ক্ষোভ সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করে, এগুলো চেপে চুপে রাখার জিনিস না। তাজদার তাসনুভার দিকে তাকিয়ে বলল, তাহলে আমি গেলাম, ওর ফাইনাল পরীক্ষার পর নিয়ে যাব, ততদিন ও বাসায় থাকবে। সবাই তো আছে, তুমি আর তিতলিও আসা যাওয়া করবে। ওকে। ভাত খাওয়ার পর সবাই বেরিয়ে পড়েছে। তাসনুভা আনিসের বাইকের পেছনে বসতে বসতে বলল, বাড়ি ফিরবো না এখন, নতুন বউ নিয়ে রাতে বেশিক্ষণ বাইরে থাকা যায় না। কে বলেছে? তোমার শাশুড়ি। মুরব্বী মানুষ এইসব উনি বলবেনই। আপনি সোজা যান, আজ সারা রাত ঘুরবো, আপনার কাল ছুটি আছে। সে বাইকে বসে আনিসের কাঁধে হাত রাখলো, পূর্ণ অধিকার নিয়ে। সালোয়ার কামিজ পরে এসেছে, এখন মনে হচ্ছে শাড়ি পরে আসা উচিত ছিল। বাইকের গতি বাড়তে তাসনুভা আচমকা শক্ত করে জড়িয়ে ধরল আনিসকে। বুকের ওপর বরফ শীতল দুটো হাতের স্পর্শ পেতেই আনিসের ভেতরে একটা অস্বস্তি খেলে গেল। বাইকে থ্রোটল কমিয়ে দিল সে। স্পর্শ আলগা হতে তাসনুভা হাত সরিয়ে নিল দ্রুত। খানিকটা সময় চুপ থেকে তাসনুভা হুট করে প্রশ্ন করল, আনিস ভাই, আপনি কোন রংটা সবচেয়ে বেশি পছন্দ করেন? সাদা গাধা। তাসনুভা থতমত খেয়ে গেল, খানিকটা ভুরু কুচকে বলল, মানে? গাধাকে তুমি? আমি কোন দিক দিয়ে তোমার আনিস ভাই? এইসব মানুষে শুনলে কি বলবে? তাসনুভা খিলখিল করে হেসে উঠল, তারপর আবার আনিসের পিঠে মুখ গুজে দিয়ে বলল, এই ডাকটা বেশ কিউট। আনিসের পিঠে একটা অদ্ভুত শিরশিরানি অনুভূতি হচ্ছে। সে অপ্রস্তুত, মেয়েটা বিপজ্জনক। আকাশের বুক চিরে আজ বিশাল রূপালী থালার মতো চাঁদ উঠেছে। চারিদিকে চাদরের মতো বিছিয়ে আছে মায়াবী জ্যোৎস্না। রাশি রাশি আলোর ছটায় চারপাশ এমনভাবে ঝলমল করছে যে দেখে বোঝার উপায় নেই এখন গভীর রাত। এমন মোহময় একটা রাত কি চার দেওয়ালের মাঝে বন্দি থেকে কাটানো যায়? তাসনুভা বাইক থেকে নেমে ধীর পায়ে হাঁটতে শুরু করলো। আনিস বাইকটা রাস্তার ধারে স্ট্যান্ড করিয়ে তার পিছু নিল, কিন্তু আনিসের মনোযোগ তখনও ফোনের স্ক্রিনে। তাজদার মেসেজ দিচ্ছে আর সে তার রিপ্লাই দিতে ব্যস্ত। তাসনুভা একবার ঘাড় ফিরিয়ে তার এই নির্লিপ্ততা দেখে চরম বিরক্ত হলো। সে আচমকা থমকে দাঁড়িয়ে আনিসের হাত থেকে ছ মেরে ফোনটা কেড়ে নিল, তারপর আগের চেয়েও দ্রুত লয়ে হাঁটতে শুরু করলো। আনিস অবাক হলেও কোনো প্রতিবাদ করলো না, নিঃশব্দে তার ছায়া অনুসরণ করতে লাগলো। আনিস নিস্তব্ধতা ভেঙে প্রশ্ন করলো, আমরা আর কতদূর পর্যন্ত হাঁটবো? তাসনুভা হাঁটা না থামিয়ে জবাব দিল, যতক্ষণ না আমার মন চায়। আনিস আবারও চুপ হয়ে গেল। তার এই নীরবতা তাসনুভাকে আরও খেপিয়ে তুলল। সে আচমকা দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করল, আপনি এত কম কথা কেন বলেন? কই, আমি তো বেশ কথা বলি, সবাই তো তাই বলে। তাসনুভা তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে বলল, তাহলে শুধু আমার বেলাতেই কি আপনার শব্দ ভাণ্ডার ফুরিয়ে যায়? আনিস কিছুটা থতমত খেল, ইতস্তত করে বলল, হয়তো তাই। আবার স্বীকারও করছেন? অস্বীকার করার মতো কিছু তো খুঁজে পাচ্ছি না। তাসনুভা আবারও হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, আপনি মেয়েদের দিকে খুব কম তাকান। আনিসের সোজাসাপটা উত্তর, না, বরং বেশিই তাকাই। এটাও নির্দ্বিধায় স্বীকার করছেন। আনিস এবার একটু হেসে সংশোধন করলো, না, আসলে তেমন একটা তাকাই না, থাক, আর ভালো সাজতে হবে না। মিররে আপনি আমার দিকে তাকিয়েছিলেন, আমি দেখেছি। আনিস এবার থামলো, সরাসরি তাসনুভার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার দিকে তো আমি তাকাবই। তাসনুভার কণ্ঠে এক চিলতে কৌতূহল, কেন তাকাবেন? আনিস কোনো কথা বলল না, তবে তার মৌন চাহনিতে হাজারো না বলা উত্তর লুকিয়েছিল। তাসনুভা কাঙ্ক্ষিত জবাবটা পেয়ে অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন হয়ে আবারও সামনের দিকে হাঁটতে শুরু করলো। তার সেই মৌন সম্মতির পর তারা আবারও হাঁটতে লাগলো। রাস্তার দুই পাশের গাছপালাগুলো চাঁদের আলোয় রূপালী অবয়ব ধারণ করেছে। ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা বাতাসের সনসন শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। তাসনুভা ফোনের স্ক্রিনটা অফ করে নিজের মুঠোয় পুড়ে নিল। কিছুক্ষণ আগের বিরক্তিটা এখন আর নেই। সে আর চোখে একবার আনিসকে দেখল। আপনি পেছনে হাঁটছেন কেন? আনিস বলল, তুমি আগে হাঁটতে চাইছো তাই। তাসনুভা তার হাত ধরে পাশে টেনে এনে বলল,
আপনি জানেন, মাঝে মাঝে কোনো কথা না বলেও শুধু পাশাপাশি হাঁটলে পৃথিবীর সব থেকে সুন্দর গল্পগুলো বলা হয়ে যায়। আনিস মাথা দুলিয়ে বলল, আজ জানলাম। আপনাকে একটা কবিতা শোনাই? আনিস বলল, হুম। হাসবেন না কিন্তু। সে আগে থেকেই সাবধান করে দিল। আনিস মাথা নেড়ে বলল, এত মহৎ আমি নয়। তাসনুভা বুকে হাত ভাঁজ করে হাঁটতে হাঁটতে বলল, না থাক, বলবো না। আনিস জোর দিয়ে বলল, বলো। না না, আমি পারি না। তাসনুভা এবার আগে আগে হাঁটতে লাগলো। ফোনে মনোযোগ দিয়ে বলল, হোয়াটসঅ্যাপ চেক করুন। আনিস হোয়াটসঅ্যাপে ঢুকলো। তাসনুভা একটা পংক্তি পাঠিয়েছে, শব্দরা আজ ছুটি নিয়েছে, মৌনতা পেয়েছে ঠাঁই, তোমার পাশে এই হেঁটে চলাতে জীবনের সবটুকু সুখ পাই। এটা জোরে জোরে পড়ে শোনান আনিসুজ্জামান। আনিস মাথা তুলে বলল, কোথাও পাও এইসব? এইসব তো বাচ্চাদের মতো কথাবার্তা। তাসনুভা পিছু হাঁটতে হাঁটতে হেসে বলল, বলুন। কবিদের মতো করে বলুন। আনিস বলল, আমি আবৃত্তি পারি না, তোমার ভালো লাগবে না। তাসনুভা আরও একটা পংক্তি পাঠালো, হাজার বছর চলবো সাথে, ফুরাবে না এই পথ, হৃদয় গভীরে জমা থাকুক দুজনের সকল শপথ, গন্তব্যহীন এই মিছিলে আমি শুধু তোমারই হয়, পৃথিবী হারাক নিজের পথে আমি তোমাতেই রয়। আনিস পড়তে পড়তে হাঁটতে লাগলো, মাথা তুলে বলল, এটা ঠিকঠাক। তাসনুভা হাসি মুখে বলল, আরও একটা দিয়েছি। আনিস হাঁটতে হাঁটতে সেটা উচ্চারণ করে পড়তে লাগলো, পৃথিবী যদি থমকে দাঁড়ায় ভিড়ের কোলা হলে, আমরা না হয় হারিয়ে যাব নীরবতার ছলে। সে তাসনুভার দিকে তাকালো, ভুরু তুলে বলল, এটা ভালো ছিল, আমার মতো। আনিস হেসে ফেলল। তাসনুভাও ধীরে ধীরে পা ফেলে হাঁটতে হাঁটতে বলল, আমার মতো দিগ্ভ্রান্ত নাবিকের কম্পাস হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মিস্টার আনিসুজ্জামান। আনিস মনোযোগ দিয়ে শুনল, তারপর কপাল কুঁচকে বলল, কিন্তু পথ হারানো নাবিককে পথ দেখানোতে কোনো বাহাদুরি নেই। বাহাদুরি তো তখন যখন নাবিকের ওপর পূর্ণ ভরসা রাখে। আমার ওপর এই বিশ্বাসটুকু রাখার জন্য তোমাকেও ধন্যবাদ। তাসনুভা আচমকা ছুটে এসে তার গলা জড়িয়ে ধরে বলল, এবার বাইক অবধি আমাকে কোলে করে নিয়ে যান, আমার পায়ে ব্যথা করছে। আনিস হক চকিয়ে গিয়ে বলল, তোমার এই পায়ে ব্যথার অজুহাতটা কিন্তু বড্ড সেকেলে জুনুনারা, সরাসরি বললেই পারতে কোলে ওঠার ইচ্ছে হচ্ছে। তাসনুভা বলল, জি আনিসুজ্জামান সাহেব, আমার আপনার কোলে ওঠার ইচ্ছে হচ্ছে। আনিস তাকে শেষমেশ কোলে তুলে নিল, তারপর মুখের দিকে তাকিয়ে বলল, বাইক অবধি তো নিয়ে যাব, কিন্তু পথে যদি ট্রাফিক পুলিশ ধরে, জিজ্ঞেস করে এত বড় সড়ো বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছেন, তখন কিন্তু আমি নির্ঘাত বলবো উনি হাঁটতে ভুলে গেছেন, ওনার জন্য একটা ফিডার আর দোলনার ব্যবস্থা করুন। আপনি তো বড় অদ্ভুত মানুষ। দিগ্ভ্রান্ত নাবিককে পথ দেখানোর সময় খুব বড় বড় কথা, আর কোলে তুলে একটুখানি পথ চলতে পুলিশের ভয়। আনিস একটু থমকে দাঁড়ালো। তাসনুভার চোখের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটে উঠল, যেটা তাসনুভাকে প্রতিবারই একটু থমকে দেয়। সে তাসনুভার ওজনটা আর একটু ভালো করে সামলে নিয়ে জবাব দিল, সমস্যাটা সেখানে নয়, সমস্যাটা আমার হৃৎপিণ্ডের। ওখানে যে ড্রাম বাজানোর মতো শব্দ করছে, কোনো ট্রাফিক পুলিশ যদি সেই শব্দ শুনে ফেলে, তাহলে নির্ঘাত আমাকে পাবলিক ডিস্টারবেন্সের দায়ে অ্যারেস্ট করবে। দেখে নিও আপনার হৃৎপিণ্ডের কী সমস্যা। আমি কোনোদিন কোনো মেয়ে কোলে নিয়েছি? আনিসের এই কথাটা শুনে তাসনুভা খিলখিল করে হেসে উঠল। আনিসের গম্ভীর মুখটার দিকে তাকিয়ে তার মনে হলো, এই মানুষটা এমন কেন। সে হাসতে হাসতে আরও একটু নিবিড় হয়ে আনিসের গলা জড়িয়ে ধরল, তারপর আচমকা তার লাল হয়ে যাওয়া শক্ত গালটাতে আলতো করে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, ব্যাস, কোল থেকে এবার নামিয়ে দিন মিস্টার আনিসুজ্জামান, আমার আজকের মিশন কমপ্লিট। আনিস একটু থমকে দাঁড়ালো, পায়ের নিচে রাস্তাটা স্থবির হয়ে গেল। সে এক পলক তাকিয়ে গম্ভীর স্বরে পাল্টা প্রশ্ন করলো, এত বড় চক্রান্ত? তাসনুভা মাটিতে পা রেখে আনিসের দিকে তাকিয়ে বলল, চক্রান্ত নয় মিস্টার কম্পাস, একে বলে লাভ স্ট্র্যাটেজি। আপনাকে একটু অপ্রভৃত হতে দেখাটাও তো আমার এই জঘন্য জীবনের অনন্য একটা পাওনা। বলে সে আগে আগে হেঁটে বাইকের কাছে চলে যেতে লাগলো। আনিস কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর তার পেছন পেছন হেঁটে যেতে লাগলো। বাইকের স্ট্যান্ড তোলার শব্দটা নিঝুম রাতে বেশ জোরে শোনা গেল। আনিস বাইকে উঠে স্টার্ট দিতে তাসনুভা পেছনে এসে বসলো, তবে এবার আর দূরত্ব বজায় রেখে বসলো না। আনিসের পিঠে নিজের চিবুক ঠেকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তার কোমর। বাইক চলতে শুরু করলে বাতাসের ঝাপটা এসে তাসনুভার অবাধ্য চুলগুলোকে আনিসের মুখে উড়িয়ে দিতে লাগলো। সে কাঁধে মুখ গুজে অস্পষ্ট স্বরে বলল, আপনার পারফিউমটা ভালো। আনিস বলল, আমার এবার মনে হচ্ছে নির্ঘাত তোমার গায়ে কিছু একটা ভর করেছে। তাসনুভা শার্ট খামচে ধরে তার পিঠে কামড় বসানোর চেষ্টা করতে করতে বলল, ওকে, লেট মি প্রুভ ইট।